স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। ঈদ সামনে রেখে আলাদা করে প্রস্তুত হচ্ছে দেশের সঙ্গীতাঙ্গন। নতুন কিছু গানের অ্যালবাম আসবে বাজারে, ইউটিউবে মিলবে নতুন নতুন মিউজিক ভিডিও, গানের কিছু আয়োজন থাকছে ছোট পর্দায়ও। ঈদের দিনগুলো সরাসরি গানের অনুষ্ঠানে ব্যস্ত থাকবেন সঙ্গীত শিল্পীরা। এসব নিয়ে আজকের আলোচনা গানের উৎসব। কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন গায়ক ও অভিনেতা ফজলুর রহমান বাবু এবং তিন নবীন কণ্ঠশিল্পী কিশোর, নাওমি এবং মিনা। স্বাগত আপনাদের। বাবু ভাই, আপনাকে দিয়ে প্রথমে শুরু করি যে ঈদ মানে ঈদে নানান রকম আয়োজনই থাকে, তার মধ্যে অবশ্যই গান একটা বিশেষ, এবং সেটা অনেক বিশেষ থেকে সাধারণ সব রকমই দেখেছেন আপনি। কারণ নিশ্চয়ই আপনাদের ছোটবেলায় বা আমাদের ছোটবেলায় গান যেমন একটা অনেক বড় জায়গা জুড়ে ছিল, মাঝখানে এটা একটু কমে গিয়েছিল আমরা দেখেছি, এখন আবার হয়তো সেটা ফিরতে শুরু করেছে, কিন্তু পুরোপুরি ফিরেছে সেরকমও না। যদি একটু ঈদের সঙ্গে গানের সঙ্গীতের সম্পর্কটা আপনার জীবনের বলেন। আমরা ছোটবেলা থেকেই যদি বলি যে ঈদটাকে আমরা আসলে একটা সঙ্গীত আয়োজনের ভেতর দিয়েও কিন্তু আমরা ঈদ উদযাপন করতাম। যেমন যখন এত ডিভাইস ছিল না গান শোনার বা অনুষ্ঠান দেখার এত কিছু, তখনও কিন্তু পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় অনুষ্ঠান হতো, ফাংশন হতো ঈদ উপলক্ষে। হ্যাঁ, আমরা ছোটবেলা এগুলো করেছি, দেখেছি। তারপর টেলিভিশন যখন আসলো, টেলিভিশনে আমরা দেখেছি যে টেলিভিশনে গানের প্রোগ্রাম হতো বা যে আনন্দ মেলা হতো, ঈদ আনন্দ মেলা, সেখানে গানের ব্যাপার থাকতো। আর এখন গত কয়েক বছর ধরে তো ঈদে সঙ্গীতের ব্যাপক আয়োজন হয় প্রতিটি চ্যানেলেই। প্রায় কোনোটা 5 দিন, কোনোটা 3 দিন, কোনোটা 7 দিন ব্যাপীও টানা লাইভ কনসার্ট ওরা প্রচার করে। তো সেটা আছে। তবে মাঝখানে যেটা আপনি বললেন, আপনার কথা সূত্র ধরে বলি যে অনেক অ্যালবাম বেরোতো, সেইটাই গত কয়েক বছরের মধ্যে একটু কমে গেছে। মানে বলা যায় গত 2-3 বছরে প্রায় নাই বললেই এরকম। এই বছরটা মনে হয় কিন্তু এই বছরটা আবার নতুন করে আবার শুরু হয়েছে, এবং শুরু হয়েছে এটা আসলে আমার ওইভাবে জানার কথা না। আমি আসলে অভিনয় নিয়ে ব্যস্ত থাকি। যেমন এই দিয়ে আমার অনেকগুলো নাটক করতে হয়েছে। তো অডিও কোম্পানিগুলো থেকেই যখন গানের কথা বলে যে আমার অ্যালবামে একটা গান গেয়ে দিতে হবে বা এটা করতে হবে, যেমন আমি এই ঈদের জন্য দুটো কোম্পানির, একটা হচ্ছে সিএমভি আর একটা হচ্ছে ইগল, ওদের দুটো অ্যালবামে আমি কাজ করলাম। তখন বুঝতে পারলাম যে না, আসলে গানের অবস্থাটা আবার বাজারটা ফেরা শুরু করেছে, ফিরে আসছে। কিশোর, আপনার কাছে চলে আসবো যে এই বছরের ঈদের প্রস্তুতিটা কেমন? যদি অডিও মার্কেট আমরা ধরি, সিডি বা একক অ্যালবাম কীরকম আসছে বাজারে, ঈদকে সামনে রেখে নিশ্চয়ই একটা বাড়তি প্রস্তুতি আছে। যেটা বাবু ভাই বললেন যে ছোটবেলা থেকে উনি দেখে আসছেন যে ঈদ তো ডেফিনেটলি আমাদের জন্য অনেক বড় একটা ফেস্টিভ্যাল। তো যে কোনো ফেস্টিভ্যালে অ্যালবাম রিলিজ হবে, এটাই স্বাভাবিক। আর গত 2-1 বছরের তুলনায় এবার অনেক বেশি অ্যালবাম রিলিজ হচ্ছে, ডিজিটালি রিলিজ হচ্ছে জিপি মিউজিক বা ইয়ন্ডারের মাধ্যমে, এবং আর ফিজিক্যালি যেসব সিডিগুলো রিলিজ হচ্ছে এই বছর মনে অনেক বেশি রিলিজ হচ্ছে। কারণ আমি আমার ক্ষেত্রে বলতে পারি, আমার এবং এলিটার একটা ডুয়েট অ্যালবাম আসছে সিএমবির ব্যানার থেকে। তো ওটা ফুল মিউজিক ডিরেকশনে আমার দেয়া। তো ওটা সিডি আকারে আসছে, মানে ডিজিটালি আগে রিলিজ হয়েছে, সিডি আকারে আসছে এই ঈদে। এবং সাথে হয়তো ইউটিউবে ভিডিও আসছে অনেকের, যেমন আমারও একটা ভিডিও আসবে, এই ঈদেই আসবে। তো সেই সব মিলে একটু চাঙ্গাই বলা যায় এই সময়টা। নমি, আপনার কাছ থেকেও জানতে চাই ঈদ নিয়ে কি প্রস্তুতি চলছে। ঈদ নিয়ে তো সে সবার মতোই ঈদের এই টাইমটাতে বিশেষ করে একটু ব্যস্ততা বেড়ে যায়। যদি বলি যে পুরো বছরের সাথে যদি ক্যালকুলেট করতে হয়, এই ঈদে বেশ কিছু কাজ আছে। সিঙ্গলস মিক্সে আমি খুব কম কাজ করি, বাট এইবার ঈদে আমার 2টা প্রজেক্ট আসছে। এখন পর্যন্ত ব্যানার ঠিক করা হয়নি, তবে হতে পারে এটা ডিজিটালি রিলিজ করতে পারি অথবা কোনো ব্যানারে আসবে। আর এছাড়া হচ্ছে প্লেব্যাকে কাজ করা হচ্ছে, ঈদে মুক্তি পাবে কিনা সেটা জানি না। এই তো। কিন্তু একটা হচ্ছে যে এখন প্ল্যাটফর্ম অনেক বেড়ে গেছে। আগে একটা সময় ছিল যে অডিও ক্যাসেট শুধু ওই একটি প্ল্যাটফর্মে আসলে গায়করা যেতে পারতেন, লাইভ পারফরমেন্স খুব বেশি ছিল না।
এবং যেটা ছিল যে আনন্দ মেলার মতো একটা অনুষ্ঠানে একটা হয়তো program ছিল। সব ইত্যাদি মিলিয়ে 2টো বা আনন্দমেলা। 3টা গানের সুযোগ ছিল। সেখান থেকে এখন আসলে আমাদের কিন্তু স্কোপ অনেক বেড়ে অনেক, গেছে। অনেক টেলিভিশনগুলি নিয়মিত ঈদ শুধু না আমি ঈদের বলবো যে বাইরেও স্কোপ বেড়ে গিয়েছে, কিন্তু সেই সাথে কিন্তু আমাদের দায়িত্ব অনেকটা বেড়ে গিয়েছে। কারণ যদি বলি যে ভাইয়া যেটা বললেন, বাবু ভাই, যে ওই সময়টা যখন আমরা শুনি যে রূপকথার মতো নাকি অ্যালবাম বিক্রি হতো। আমি যদি বলি যে রূপকথার মতো না, বাস্তবেই অ্যালবাম বিক্রি হয়েছে। বাস্তবে এখন আমি বাস্তবে যে live আসলে করে। আমি যে সময়টাতে এসেছি 2009-এ, সেই সময়টাতে আমি শুনে এসেছি, সিনিয়ররা বলতেন ওই টাইমে কিন্তু অনেকটা সিডির প্রচলন কমে গেছে, এখন তো নাই বললেই চলে। আমার কাছে ব্যাপারটা রূপকথার মতো মনে হয়। কিন্তু এখন যেটা একটা পজিটিভ সাইড, যেটা আমি বলবো যে ডিজিটালি আমরা অনেক বেশি, আমরা বলবো যে আমরা এনরিচড অলরেডি। কারণ একটা সাইড হয়তো বা বন্ধ হয়ে গেছে, কিন্তু সাথে সাথে সে অনেক কিছু খুলছে, প্লাস মার্কেট প্লেসটা চেঞ্জ হয়ে গেছে। মার্কেট প্লেস চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই সাথে আমাদের সুযোগ বেড়ে যাচ্ছে। ডিজিটালি বলেন, অনেক কোম্পানিজ এখন নতুন করে আমাদেরকে সুযোগ দিচ্ছে, বিভিন্ন অ্যাপস আমরা ইনভেন্ট করছি বা অলরেডি শুরু হয়ে গেছে। সো আমার কাছে মনে হয় যে এটা একটা লেটস বি অপটিমিস্টিক। অবশ্যই আমরা আশাবাদী। মিনার একটু আশার কথাই শুনতে চাই যে ঈদ নিয়ে সামগ্রিকভাবে যদি বলেন যে সঙ্গীতাঙ্গনে কি ধরনের প্রস্তুতি চলছে, আপনারটা জানবো সবার পরে। আমারটা ওকে। আসলে আমি একটু আগে নবমী যেটা বলছিল কিংবা সবাই যেটা বলেছেন, আমি সেটার সাথে অ্যাগ্রিড। আসলে এখন প্ল্যাটফর্মটা আমার কাছে শুধুমাত্র আমাদের দেশে না, ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু প্ল্যাটফর্ম এখন একটা ডিজিটাল একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড এখন আর্টিস্টরা অথরাইজড বাই ইউটিউব হয়। হ্যাঁ, আমরা যদি দেখি যে অনেক ওয়ার্ল্ডে যত ফেমাস আর্টিস্ট আছে ওদের পাশে অনেকগুলো কোম্পানি অথরাইজ থাকে, লাইক অ্যাডেল, ভেভো, হ্যাঁ, মেরুন 5, ভেভো, কোলপ্লে, ভেভো। আমাদের দেশে এখনো সেই জিনিসটা স্টার্ট হয়নি, কিন্তু আমি জানি এটা শুরু হবে, কারণ এখন আসলে ডিজিটালি মিউজিকের একটা বড় একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট হয়ে গেছে। সো আর সিডির ব্যাপারটা আমি বলবো যে এখনো বাংলাদেশে সিডি হচ্ছে, কিন্তু আমি আমার কাছে মনে হয় যে কতদিন পর 5-6 বছর পরও মানুষ সিডি কিনবে, কিন্তু সেটা হবে একটা সংরক্ষণে রাখার জন্য। একটা যে আর্টিস্টকে পছন্দ করে ওই আর্টিস্টের যদি ফ্যান হয়ে থাকে তার লাইফস্টাইল, তার সবকিছু নিয়ে একটা কালেক্টিভিটি করা। তো সব মিলে ঈদের অডিও বাজারে এখন আমি দেখছি এই বছর, গত বছর আমি এত দেখিনি। এই বছর যত মিউজিশিয়ানস, এই বছর যত আর্টিস্ট কাজ করছে এই ঈদে, গত বছর আমি সেটা দেখিনি। সো আমি বলবো যে দিস ইয়ার ইজ ভেরি পজিটিভ এবং খুবই হোপফুল একটা ইয়ার ফর মিউজিক ইন্ডাস্ট্রি ইন আওয়ার কান্ট্রি। এবং একই সঙ্গে নতুন যে ক্ষেত্রগুলির কথা আমরা বলছি, যে ধরেন অনলাইনে গান আপ করা, ইউটিউবে আপ করা, সেই জায়গাগুলিতে আসলে আমরা আগে খুব বেশি প্রস্তুত ছিলাম না। এখন সেই প্রস্তুতিটা একটু বেড়েছে এবং সেখানে গুরুত্বটাও হয়তো বেড়েছে। সেখানে গুরুত্বটা বেড়েছে, কারণ হচ্ছে এখন আমি নিজেও আমি জানি ওরাও গান শুনে হয়তো গিয়ে আমরা ইউটিউবে গান শুনি। মানে এখন আসলে একটা ওই ট্রেন্ডসটা আসছে এখন, যে আমাদের গান শোনার জায়গাটা হ্যাজ বিকাম চেঞ্জড। সিডির ব্যাপার স্যাপার আছে, যারা গাড়ি ড্রাইভ করে, গাড়িতে চালানোর জন্য সিডি আছে, কিংবা যারা এখনো ইন্টারনেট খুব একটা অ্যাভেলেবেল না যেসব জায়গায়, তারা সিডি শুনছে, কিন্তু অনেক বড় একটা অংশ কিন্তু ইউটিউবে টার্ন হয়ে গেছে। আমি নিজেও আমরা হ্যাঁ। ইউটিউবে শুনি না, দেখিও। হ্যাঁ, তো চেঞ্জ হয়ে গেছে বিষয়টা, আসলে মানে প্ল্যাটফর্মটাই আসলে চেঞ্জ হয়ে গেছে, শোনার জায়গাটা চেঞ্জ হয়ে গেছে। সো দিস ইজ আমার কাছে পজিটিভ, এটা ওয়ার্ল্ড ওয়াইড, এবং এটা খুব স্টেবল। মানে দেশের বাইরে ইন্ডিয়াতেও কিন্তু আমাদের এখানে এখন আমরা যেমন ইউটিউব ফ্রেন্ডলি, এখন অনলাইন ফ্রেন্ডলি, ইন্ডিয়াতে সেটা 10 বছর আগেই শুরু হয়ে গেছিল এবং এখন সেটা স্টেবল। ওটা নেক্সট জায়গাটা এখনো আসেনি আর কি। একটা জিনিস এটা মানে আপনাদের সবার কাছ থেকে জানতে চাইবো, যে উৎসবে যায় মানে সবাই মিলে উৎসব করার সঙ্গে একটা গান গাইবে, গানটাকে কেন্দ্র করে উৎসবটা মাতবে, সেই রকমের গানের সংখ্যা কি আমাদের তুলনায় একটু কম? আমরা এটার আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আমার কাছে যেটা মনে হয়েছে যে আগে যেমন হতো যে ক্যাসেটের দোকান থাকতো বা সিডির দোকান থাকতো, তো উৎসবে ঈদের দিন কি হতো, সকালে বা দুপুরের দিকে দেখা যেত দোকানে জেমস ভাই, কুমার রশিদ স্যার, ওনাদের অ্যালবাম রিলিজ হতো, সবাই মিলে শুনতো। ওই গানগুলো কিন্তু বিকেলে কনসার্টে বাজতো বা ওনারা আর্টিস্টরা গাইতেন। এর আগের দিন হয়তো ওনারা ইত্যাদিতে গানটি গেয়েছেন। তো এখন যেটা হয়েছে, আমার একটা গান আমি রিলিজ দিলাম ইউটিউবে, গানটার মনে করেন 5 লাখ ভিউ হলো, 5 লাখ মানুষ কিন্তু দেখছে, ডেফিনেটলি দেখেছে, না হলে তো ভিউ হয় না।
কিন্তু সেটা তার মতো করে দেখেছে। আমি দেখলাম আমার মোবাইলে বা বাসার কম্পিউটারে, আমার মতো ভালো লাগলো, আমি আরেকবার দেখলাম, কিন্তু জিনিসটা যে ছড়িয়ে যাওয়ার যে বিষয়টা, এটা একটু টাফ হয়ে গেছে। এটা হয়তো প্রযুক্তির একটা হ্যাঁ, সেটা একটা অবশ্যই একটু ভিন্ন, কিন্তু আমি যেটা জানতে চাচ্ছিলাম যে গানের কন্টেন্টের দিক থেকেই বা মিউজিক কম্পোজিশনের দিক থেকেই এমন গান যেটা উৎসবের সঙ্গে অনেক বেশি যাবে, সেইটা একটু কমতি দেখা যায়। সেটা ঈদ উৎসব বলেন বা অন্য যে কোনো পারিবারিক যেমন উৎসবের আমি- মধ্যেও কিন্তু বাংলা গানের উপস্থিতিটা কম দেখি। এইটার একটা কারণ আছে। যেমন ধরেন আপনি বললেন কম, আমার ক্ষেত্রে কিন্তু বেশি মনে হয়েছে। কেন বলছি, যেমন পয়লা বৈশাখে 15 জন মানুষ পয়লা বৈশাখ নিয়ে গান করছে, যার যার মতো করে। পয়লা বৈশাখটা একটু ভিন্ন, এটা বলা যায় যে ওইটা আমাদের রিজার্ভ, যে এখানে শুধু আমরা বাংলা গানই শুনবো, কিন্তু বাকি দিনগুলিতে কি আমি না, একটু ইন্টারাপ্ট করতে পারি কি? হ্যাঁ, অবশ্যই, সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু বেসিক্যালি আমরা যারা গান করি, অডিও ইন্ডাস্ট্রি নট অ্যালাইন উইথ মুভি। হ্যাঁ, দেশের বাইরে বা ভারতে কিন্তু স্পেশালি অডিও ইন্ডাস্ট্রিটা পুরো ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে। হ্যাঁ, আমাদের এখানেও তাই আমাদের ছিল। এখানে- একটা আমাদের সময় এখানে একটা কিন্তু সময় হয়তো- প্লেব্যাক দিয়েই মানুষ মানে এখন এখন- বড় গায়ক হইতো। এখনো কিন্তু প্লেব্যাকের ইয়েটা আছে, মানে এখন কিন্তু সিনেমা গান কিন্তু হিট হচ্ছে, মানে বর্তমানেও এটা আবার শুরু হয়েছে, মাঝখানে কিন্তু ছিল না, right? স্টপ ছিল। এখন অনেক নতুন মেকাররা বানাচ্ছে, অনেক মুভি ভালো ভালো আসছে, এই অপরচুনিটিটা আবার ক্রিয়েট হচ্ছে। কিন্তু আমার কাছে মনে হয় যে আপনি যেটা বললেন যে উৎসবের গান কেন কম, বিকজ আমরা যারা গান করি তাদের সাথে যখন লেভেল বা প্রোডাকশন হাউস যখন যোগাযোগ করে, তারা কোনো একটা ফেস্টিভ্যালকে মাথায় রেখে যোগাযোগ করে। হ্যাঁ, যে সামনে ঈদ আসছে, আপনার একটা অ্যালবাম করব। হ্যাঁ, সামনে পহেলা বৈশাখ, একটা অ্যালবাম। হ্যাঁ, তো অটোমেটিক্যালি এটা একটা ফেস্টিভ্যাল বেসড জায়গা হয়ে গেছে। এখন বছরে তো আমাদের ফেস্টিভ্যাল থাকে, 2টা ঈদ থাকে, পয়লা বৈশাখ থাকে, ভ্যালেন্টাইন ডে থাকে, ফেস্টিভ্যাল কিন্তু ভরা বছরে। সো আমরা যদি কাজ করতে চাই আলটিমেটলি অনেক হয়, কিন্তু আপনি যেটা বলছেন যে ফেস্টিভ্যাল গানের সংখ্যা যে বেশি কম বলছেন, আমারও সেটা মনে হয় যে কম না আসলে। আমিও মানে এখানে আমি একটু বলি, আপনার প্রশ্ন এটা আসলে যে প্রশ্নটা আসলে যে ফেস্টিভ্যাল মানে আমি যেই উৎসবটা হচ্ছে সেই উৎসবের সাথে সেই গানটা গুলো কতটা রিলেটেড, আপনার সেটা- প্রশ্নটা বোধহয় এরকম হ্যাঁ, অনেকটা। এইটা এবং হ্যাঁ। একই সঙ্গে ধরেন যদি আমরা বলি যে উৎসবের ক্ষেত্রে উৎসবের হ্যাঁ। ব্যাপারটা কি গানটার সঙ্গে নিচে সম্পৃক্ত হয়ে হচ্ছে সেই কিনা? ক্ষেত্রে, এবং হ্যাঁ। সেই ক্ষেত্রে আমি যদি আমার একদম নিজের ব্যক্তিগত বিষয় হচ্ছে যে অনেক বেশি তালে গানগুলি হওয়ার ক্ষেত্রে যেটা হয় এই যে আগে বিষয়টা, আগে আমি একটু বলি আপনাকে, বিষয়টা আসলে খুব আপেক্ষিক। এখন যারা গান করছেন বা যারা গান বের করছেন যে কোম্পানিগুলো, আসলে বিষয়টা তো হিসাব করা অনেক মুশকিল যে আসলে উৎসবের গান কোনটা হবে। এখন এইটা ধরুন উৎসবের যে- গান সেটাই হবে যেটা মানুষ নিজের যেইটা উৎসবের মানুষ, হ্যাঁ। সময় নিজে এখন এখানে এটা- এই উৎসবের সাথে মনে করেন বাংলাদেশ, এখানে ঈদ হবে, এখানে তো কয়েকটা জেনারেশন আছে, তো এক এক জেনারেশনের টেস্ট তো এক এক রকম। ট্রেন্ডও আছে একটা। আজকে একরকম trend হয়ে গেছে। টিনেজের ছেলেমেয়েরা যে গান শুনবে, তার চাইতে একটু সিনিয়র যারা আগের প্রজন্ম, তারা এক অন্য ধরনের গানের টেস্ট। আবার যারা একটু বয়োবৃদ্ধ আমার মতো, সেটা তাদের মনে এক হয় ধরনের শোনার টেস্ট। ক্ষেত্রে, কিন্তু উৎসবের ক্ষেত্রে দেখা যাবে যে টিনেজ তারাই আসলে এটা আসলে ডিটারমিন করবে, তাদের আসলে টেস্টটাই শেষ পর্যন্ত উৎসবের টেস্ট হয়ে আসলে যাবে, আপনি বলতে বাকিরা চাচ্ছেন এটা মানে দর্শক। কারণ ওরা তো উৎসব করতে পারে, আর আমরা তো উৎসবটা করতে পারি না, ওরা আমার উদযাপন করতে আমার পারি কাছে না। যেটা মনে হয় যে গানের কিন্তু আসলে কোনো বয়স নাই। আমি যদি বলি ব্যক্তিগতভাবে যে অ্যাজ এ লিসেনার যদি বলি, গানের কিন্তু কোনো বয়স হয় না, গানের জনরা হয়। আমার কাছে যেটা মনে হয় যে যে কোনো উৎসব বা যে কোনো গান, এখন যদি আমি ঈদের কথা বলি, পার্টিকুলারলি একটা গান আমরা সবাই ছোটবেলা থেকে শুনছি, রমজানেরই রোজার শেষে। ওটাই তো নিয়ে ঈদের কিন্তু- উৎসবের গান বলে গেলে ওটাই এইটা বলা। আসলে ওটাই ধর্মীয় বলা হয়। সঙ্গীতের মধ্যে পড়ে। আর যদি পয়লা বৈশাখের আর অন্য ফেস্টিভ্যাল যদি বলি, কিন্তু- তাহলে ফিডব্যাকের মেলায় যায়। রাইট, হ্যাঁ। উৎসবের গান আসলেই তো অনেক- পহেলা বৈশাখে কিন্তু সিনারিওতে এখনো আমাদের গান হচ্ছে। ইয়াং জেনারেশন বলেন, এখন যারা আমরা গান গাচ্ছি, কম্পোজ করছি, সবাই কিন্তু পার্টিকুলারলি এখন কিন্তু সিনারিওতে এখনো আমাদের গান হচ্ছে। ইয়াং জেনারেশন বলেন, এখন যারা আমরা গান গাচ্ছি, কম্পোজ করছি, সবাই কিন্তু পার্টিকুলারলি এখন ঈদ নিয়ে গান বানানো তো না, ঈদ নিয়ে আমি সেটা উনি বলছি গান না, বানানোর ঈদ কথা তো একটা basically উপলক্ষ, বলেন। কিন্তু সেটা ঈদের আনন্দের প্রকাশটা গানের ভেতর দিয়ে হবে, সেই জায়গাটা আমরা কতটুকু সেই যেতে জায়গাটা পারছি, যদি কারণ- হয়, তাহলে আমরা যেমন আমাদের আনন্দের প্রকাশটা গানের মাধ্যমে হয়, আমরা কনসার্ট করি ঈদের সময়, ঈদের দিন থেকে শুরু হয়, সেটা টেলিভিশন হতে পারে, ঢাকায় হতে পারে, ঢাকার বাইরে হতে পারে। দেশের আমরা আমাদের আসলে আনন্দগুলো দর্শকদের সাথেই বা শ্রোতাদের সাথেই ভাগ করি।
এটা স্টেজে স্টেজে মনে হয় এই মজাটা আমরা সবচেয়ে বেশি পাই। অবশ্যই advantage টা পাই। স্টেজে ওইটা আসলে এই কথা বলে হবে না, স্টেজে দেখলেই বোঝা যাবে যে দর্শক এই গানটার সঙ্গে যেতে পারছে পারছে কি কি পারছে না, বা প্রত্যেকটা গানের সঙ্গেই তারা যায়, কিন্তু সেটার ভিতরে ওঠানামা থাকে, তার সেটা থেকে নিশ্চয়ই আপনারা বুঝে নিতে পারেন। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর এসে আবার এই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আজকের বাংলাদেশে নিশ্চয়তা দেখে চালু। বিরতির পর ফিরে এলাম আজকে বাংলাদেশে। বাবু ভাই, এই যে এর আগে যে কথাটি বলছিলাম যে উৎসবকে কেন্দ্র করে, উৎসবকে ঘিরে গান, সেই ক্ষেত্রে আপনার অভিজ্ঞতাটা যদি একটু বলেন, কারণ আপনার বেশিরভাগ গানই হচ্ছে একটু দুঃখ দুঃখ, যদি উৎসবের সময় বাজে না তা না। এটা বাজে। যেমন আমি তো অভিনেতাই, আসলে আমি তো গায়ক না, তারপরেও আমাকে সবাই মনে করে যে আমি গান করি, বা যেমন মনপুরা ছবিতে আমি যখন প্রথম প্লেব্যাক করলাম, এটা 2006-07 সালের দিকে, তো তারপরে 8 সালের দিকে এটা রিলিজ হয়েছে, তখন কিন্তু মানুষ এই গানটাই শুনত। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে যে একটি শিশুও এই গানটা শুনতে পছন্দ করত, একটি মধ্যবয়সী সেও পছন্দ করে, একজন বৃদ্ধ তিনিও পছন্দ করতেন, একজন রিকশাওয়ালাও পছন্দ করতেন, একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েও পছন্দ করতেন। তার মানে কি, এই গানের মধ্যে একটা বড় সাফল্য আমি মনে করি যে এক ধরনের সার্বজনীনতা ছিল। যেমন হুমায়ুন আহমেদ সাহেব একদিন আমাকে একটা মজার কথা বলি, সে তার সঙ্গে আমার দেখা এই ছবি রিলিজের কিছুদিন পরে, তা সে আমাকে দেখে বলতেছে, বাবু একটা গান যে কত বিরক্তিকর হতে পারে এবং কত অসহ্য হতে পারে, সেটা আমি আপনার গান না শুনলে বুঝতে পারতাম না। তা আমি প্রথমে একটু ভয় পেয়ে গেলাম যে ঘটনাটা কি, সবাই তো ভালোই বললো, আজকে ওনার কি হলো। তা আমি জানি যে উনি একটু হেয়ালি করেন, মজা করতে পছন্দ করেন। তাই আমি বললাম যে কি হয়েছে একটু বলেন। বলে যে আমার ছেলে তখন, তার এই যে নিশাত না, তো নিশাতের বয়স তখন 2.5 বছর 3 বছর, তো বলতেছে আমার ছেলে এই ধানমন্ডি থেকে এই গাড়িতে উঠে সে এই গান শুনবে এবং এই গান রিপিটে দেওয়া আছে, এবং ধানমন্ডি থেকে সে নুহাসপল্লিতে যাবে, সময় লাগছে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা, সে 3.5 ঘন্টা এই একই গান আমাকে শুনতে শুনতে যেতে হয়েছে। সুতরাং বোঝেন যে এটা কতটা বিরক্তিকর। তো মূল বিষয়টা ওইটা না, আসলে মানুষ করুণ রসেও আনন্দ পায়, বীর রসেও আনন্দ পায়, হাস্য রসেও আনন্দ পায়, গানের চটুল গানেও আনন্দ পায়। এখন আসলে সেটা কতটা গ্রহণযোগ্য হয়েছে সেটার উপরে ডিপেন্ড করে। আবার একটা অদ্ভুত ব্যাপার আছে, শিল্পের মধ্যে একটা ম্যাজিক থাকে, আসলে এই ম্যাজিকটা আসলে আমরা জানি না কোন গানটা মানুষ পছন্দ করবে, কোন ছবিটা পছন্দ করবে, কোন নাটকটা পছন্দ করবে, আমরা কিন্তু আগের থেকে ঠিক বুঝে উঠতে পারি না। বাবু ভাই, এই জায়গাটা অবশ্য খুবই আমাদের জন্য প্রাসঙ্গিক যে উৎসবের গান বলে আলাদা কোনো গানকে আমরা আসলে বাছাই করতে পারি না। যেটা শেষ মূল কথা সেটা হচ্ছে যে প্রত্যেকেই তার নিজের আনন্দটা কোথা থেকে খুঁজে নিচ্ছেন, সেই জন্য। ফলে সামগ্রিকভাবে আসলে এরকম প্রস্তুতি হয়তো কখনোই হবে না যে না এইবার ঈদের জন্য এই 10টা গান আমরা বের করব এবং এগুলি শুধু ঈদ আসলে বাজবে, বাকি সময় থাকবে না। সেইটা গুরুত্বপূর্ণ। যে তবে এটি ঠিক যে ঈদ আমাদের অন্যান্য সবকিছু, এটা ধরেন মার্কেটগুলির জন্য যেমন সব সত্য, আবার সিনেমার জন্য সত্য, গানের জন্য সত্য, প্রায় বেশিরভাগ ক্ষেত্রে কমোডিটির ক্ষেত্রেই আমরা দেখি যে ঈদ একটা বাড়তি আগ্রহের জায়গা, প্রস্তুতির জায়গা। সেই জায়গাটাই আমরা জানতে চাই যে ঈদের মার্কেটগুলি নিয়ে আপনাদের আগে থেকে প্রস্তুতি থাকেন কিনা। কাপড়ের দোকানের কথা যদি জিজ্ঞেস করেন, ওরা কিন্তু আগের ঈদ থেকে শুরু করে পরের ঈদের কার্যক্রম। আমাদের প্রস্তুতিটা যেমন হয় যে ঈদের অ্যালবাম, যেমন আমি যদি আমার ক্ষেত্রে আমার কথাই বলি, যে আমার রিলিটার অ্যালবামটা আমি ফিনিশ করেছি প্রায় 15 দিন হলো, 15 না 1 মাসের 20-25 দিন তো হবেই। তো কারণ এটা ঈদকে টার্গেট করেই করা, তো সো ঈদের 1 মাস আগে জিনিসটা ফাইনালাইজ হওয়া মানে এটা আমার কাছ থেকে শান্তি, যে মানে জিনিসটা যদি আমার কোনো জায়গায় কোনো ল্যাকিংসও পাই, আমি আই ক্যান মেক ওভার ইট, আবার নতুন করে করতে পারবো আর চেঞ্জ করতে পারবো। তো এই ক্ষেত্রে আমি আমাদের জেনারেশনে যাদেরকে দেখেছি যে ঈদ, দুটো ঈদ, পূজা, ভ্যালেন্টাইন্স ডে, এগুলোর অ্যালবামগুলো টপমোস্ট 15-20 দিন আগে রেডি হয়ে যায়, কারণ ওই টার্গেটটা থাকে যে আমরা ঈদে ছাড়ছি বা কোরবানিতে ছাড়ছি, পুজোয় ছাড়ছি। তো তখন ওই প্ল্যানিংটা থাকে। তো আমরা যখন যারা কাজ করছি, কোম্পানিরাও ওইভাবে বলে যে এটা কিন্তু ঈদের অ্যালবাম, মানে ঈদের অ্যালবাম দ্যাট ডাজন্ট মিন যে ঈদের গান থাকতে হবে এরকম কিছু না,
ঈদের আলো মানে এটা আপনি একটু বুঝে করেন, এটা তাদের কাছ থেকে একটা এক্সপেকটেশন থাকে যে ভাই একটা ভালো কিছু করতে দিয়ে হবে। না, এটা একটা বিশেষ নমি, স্পেশাল। আপনার কাছে জানতে চাইবো যে ঈদ কে কেন্দ্র করে শুধুমাত্র যে আপনার গান তৈরির প্রস্তুতি, অ্যালবাম তৈরির প্রস্তুতি থাকে শিল্পীদের, তাই না, এর বাইরেও একটা বড় প্রস্তুতি থাকে ঈদের সময়টা, তার ম্যানেজমেন্টটা, কোথায় যাবে, কি কি গান করবে, সেই ক্ষেত্রে একটু যদি জানান যে কি ধরনের প্রস্তুতি আপনাদের নিতে হয়। টেলিভিশনে গানের প্রস্তাব থাকে, লাইভ পারফরমেন্সের ব্যাপার থাকে, সেগুলির ক্ষেত্রে আপনাদের নিশ্চয়ই অনেক আগে থেকেই প্রস্তুতি নিতে হয়। হ্যাঁ, আগে থেকে প্রস্তুতি বলতে যে অডিও অ্যালবাম যেগুলো রিলিজ হচ্ছে সেগুলো তো কাজ অলরেডি শেষ, এখন লেভেলের ব্যাপারটা বাকি আছে। আর যদি বলি যে স্টেজ শো, অলরেডি এখন শো এর জন্য কলস আসছে, এখনো ফিক্স করা হয়নি। বাট ঈদের জন্য একটা ব্যাপার থাকে যে আমি যখন স্টেজে উঠবো তখন আমি কোনো স্যাড গান গেতে পারবো না, একটা ব্যাপার থাকে, সেটার জন্য একটা প্রস্তুতি। আমার 4-5টা লিস্ট ভাগ করা আছে যে আমি কোন অডিয়েন্সের সামনে আমি কি গান করব। সাপোজ একটা ইউনিভার্সিটি অডিয়েন্স হতে পারে, একটা হয়তো বা কোনো সফিস্টিকেটেড কোনো প্রোগ্রাম হতে পারে, বা বিশাল একটা স্টেজ, হয়তো বা 30,000 দর্শক আছে, ওখানে গান গাইতে হতে পারে। এটার জন্য আসলে প্রস্তুতিটা নেওয়া থাকে। আমার ফ্রেন্ডসরা আছে, ওরা মিউজিক করে, সো ওদের সাথে বসে একসাথে আমরা ফিক্স করে ফেলি যাতে করে পরে রাশটা না হয়। সো প্রস্তুতিটা স্টেজের জন্য এরকম নেওয়া হয়। আর টিভি শোজ তো ভেরি ফ্লেক্সিবল জিনিস, আমরা খুবই কমফোর্ট ফিল করে, আমি জানি যে সবাই এখানে, কারণ নিজের গানগুলো গেতে পারি, সেখানে কোনো বাধ্যবাধকতা থাকে না যে এই গানটাই আমাকে গেতে হবে বা এখানে দর্শকের মন খারাপ হওয়া যাবে না। সো এই তো এইভাবেই প্রিপারেশন চলছে। আবার এমনও হয় যে ঈদের দিনই হঠাৎ কোন একটা অডিয়েন্স খুব দুঃখের একটা গান রিকোয়েস্ট করে বসে। হ্যাঁ, এই এইটা হয়, অভিজ্ঞতা এটা কিন্তু আমাদের কিন্তু আছে। হয়। তখন আমরা দেখা যাচ্ছে আমাদেরকে বলি live তখন যে এটা ভাই, সেট আপনাদের মেনুতে নাই, সেট মেনুতে নাই, এটা আলাদা অর্ডার করতে না হয়। সেই কারণে আমি বললাম যে কোনটাতে মানুষ আনন্দ আনন্দ পাবে, এটা আসলে এটা কিন্তু বলা- বুঝে বলা ওঠা যায় বলা মুশকিল। যায় না। কারণ করুণ রসও তো একটা রস, সেখানেও কিন্তু আনন্দ আছে। Definitely. হ্যাঁ না, অবশ্যই। হ্যাঁ, সেখানেও এবং আপনি আনন্দ আছে, দেখবেন বাংলাদেশের, satisfaction আছে। যেহেতু আমি অভিনেতা, আমি একটু বলি, আপনি দেখবেন বাংলাদেশের এ যাবৎ যতগুলো ছবি সবচেয়ে বেশি দর্শক নন্দিত হয়েছে, সবগুলোই কিন্তু বেদনাত্মক ছবি। আপনি যদি সেই রূপবানের কথা বলেন প্রথম যুগের এবং শেষ যুগের, এসে যদি আপনি মন পুরার কথা বলেন, দেখবেন সব বিয়োগান্তক, ইমোশনাল কন্টেন্ট সব সব বিয়োগান্তক কিন্তু। হ্যাঁ, প্লাস্টিক। এবং শেক্সপিয়ারের যে সমস্ত নাটক, ইডিপাসের যে সমস্ত নাটক আমরা দেখেছি, যেগুলো সব Very বিয়োগান্তক, emotional. যেগুলো সেগুলোই সবচেয়ে বেশি দর্শক নন্দিত। না, দুঃখটা বেশি দুঃখটা না থাকলে কিন্তু সব ভালোবাসার গান হতো না। আমরা কিন্তু এখন হয় কি, মানুষের সুখটা ভাগ করা যত সহজ, দুঃখ ভাগ করা তো সহজ না। ফলে একটা সিনেমাতে সে যদি তার নিজের দুঃখটাকে ভাগ করতে পারে সেটা, এবং সব সিনেমায় একটা সুবিধা আছে, সে একই সঙ্গে নিভৃতেও থাকতে পারে, কারণ সিনেমা অন্ধকার হলে আমাদের দেখতে হয়, ফলে শুধু আমার মধ্যেই, ফলে আমার দুঃখটা, ওটা শুধুমাত্র সিনেমার দুঃখটা থাকে না, আমার নিজের দুঃখটাও সেখানে ভাগাভাগি করে। হয়ে যায়। হ্যাঁ, ফলে এটা মিনার, আমি আপনার কাছেও ফিরে আসবো যে ঈদের প্রস্তুতি, এবং যেটি বেশি জরুরি সেটাই যে নমি যেমন বললেন যে একটা সেট মেনু তৈরি করতে হয়, ঠিক সেরকম প্রস্তুতি আপনারও থাকে কিনা ঈদে পারফর্ম করার ক্ষেত্রে। আমরা একটা বিরতির পরে আপনার কাছে, আজকের বাংলাদেশে নিচ্ছে একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। মিনার, আপনার কাছে আবার যেতে চাই যে ঈদের প্রস্তুতি। ঈদের প্রস্তুতি মানে আপনি যেটা বলছিলেন যে সেট মেনুটা কি লাইভ প্রোগ্রামের ক্ষেত্রে নাকি? অবশ্যই লাইভ প্রোগ্রামের ক্ষেত্রে। আচ্ছা, লাইভ প্রোগ্রামের ক্ষেত্রে টেলিভিশন প্রোগ্রামে তো সবসময় সেট মেনু বলতে আমি আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু ডিফারেন্ট হয়েছে আসলে। আমি যখন থেকে শুরু করি, আমি টেলিভিশনেও যদি গাই, এবং যদি সেটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অথবা কোনো রকম প্রোগ্রামে যদি আমি গাই, তখন আমি সবসময় নিজের গানই গেয়েছি আর কি। মানে আমার এখনো পর্যন্ত কাভারটা করা হয়নি। সো সেই ক্ষেত্রে আমি যদি বলি, তখন আমি একটু লিমিটেড করি, ডিউরেশনের উপর ডিপেন্ড করে। এখন টেলিভিশনের প্রোগ্রামগুলো যদি 2 ঘন্টার হয়, তখন আমি আমার যত গান আছে বা ভালো ভালো সব গানগুলো আমি আমার গেয়ে ফেলি। 1টা 2টা হয়তো আমি একটু চেঞ্জ আনার জন্য আমি হয়তো কাভার করি, সেটা হয়তো পবন দাস বাউল হতে পারে, কিংবা সেটা যদি ওয়েস্টার্ন কোনো ব্যান্ড হয় ইউ2 হতে পারে, কিংবা জেমস ব্যান্ড হতে পারে। তো সেই ক্ষেত্রে সেট মেনুর বিষয়টা হচ্ছে যে মানে এক ধরনের প্রস্তুতি আগে থেকেই থাকে যে এই সময়ে কোন গানগুলি আমি করব।
হ্যাঁ, আমরা তো ট্র্যাক লিস্ট বানাই যে কখন কোন সময় কি করব, সেটা কি সেট মনে বলছি ব্রেকের পর আমরা কি করব, আসলে ব্রেকের আগে কি করব, কোন টাইমটাতে আসলে যেমন সবচেয়ে যে গানটা সবচেয়ে বেশি হিট, যে গানটা সবচেয়ে বেশি পরিচিত, বা যে 2-3টা গান সবচেয়ে বেশি পরিচিত, ওগুলো একটু পরে রাখার চেষ্টা করি। ওগুলোর মধ্যে একটা সিরিয়াল মেনটেন করি যে কোনটা দিয়ে শুরু করব। যদি কোনো একটা নতুন অ্যালবামের গান করলাম, ওটা আমি প্রমোট করতে চাই, আমি মানুষকে জানাতে চাই, তখন ওটা হয়তো একটা টিভি প্রোগ্রাম যদি 2 ঘন্টা ডিউরেশন হয়, তখন ওটা 30 মিনিট পর, শুরু হওয়া 30 মিনিট পর আমি করি যে হ্যাঁ এইটা তাহলে এখন দিলে, কারণ মানুষ তো যখন টিভির সামনে বসে তখন তো চ্যানেল চেঞ্জ করতে 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 স্টাক হয় একটা সময় যে না এখানে। আবার লাইভ প্রোগ্রামে কিন্তু ইয়েও থাকে, রিকোয়েস্ট করারও সুযোগ Request থাকে, থাকে। কারণ যেহেতু লাইভ এটা, সুতরাং বলা যে আপনার ওই গানটা একটু শোনান বা এই গানটা একটু শোনান। হ্যাঁ, তখন আসলে সিরিয়াল মেনটেন করাটা তখন tough সিরিয়াল হয়ে যায়। মেনটেন করাও না, অনেক তখন আমরা difficult বলি যে হয়ে যায়। ঠিক আছে আমি একটু পরেই করছি, ও তখন সিরিয়াল মেনটেন করা যায়। মানে তুমি সিরিয়ালটা মেনটেন করো আর কি, সেটাই। না, এটা অবশ্য একদিক থেকে ভালো যে নিজের মতো অর্ডার অনুযায়ী আমি চললাম, যেহেতু আমার এই তালিকার মধ্যে এই গানটা আছে একটু পরে হলেও। মিনার, আরেকটি জিনিস যে এই সময়ে যেহেতু অনেক কাজ হয়, ফলে দর্শক বা শ্রোতাদের ফিডব্যাকটা আপনারা কেমন পান? সত্যি কথা বলতে আমার যখন প্রথম অ্যালবামটা আমি রিলিজ করেছিলাম 2008-এ দানপিটে, তখন যেটা ছিল যে তখন কিন্তু সিডির খুব ভালো সেল হতো, সিডি খুব ভালো সেল হতো। তো আমাদের যেটা হচ্ছে, আমি ওই অ্যালবামের নাম দিয়ে একটা ইমেল আইডি খুলেছিলাম। আমি পার্সোনালি কিন্তু তখন থেকে আমি ডিজিটালি ফিডব্যাক পেতে শুরু করি, ইমেল আইডিতে ইমেল করতো, তখনও ফেসবুকে শুরু হয়নি। এখন কিন্তু অনলাইন বেসডই ফিডব্যাকটা বেশি পাওয়া যায়। টেলিভিশন প্রোগ্রামে গেলে তখন টিভিতে রিকোয়েস্ট আসে। আর হ্যাঁ, ফিডব্যাকের ক্ষেত্রে লাইভে সবচেয়ে বেশি ফিডব্যাক আমি পাই, বিকজ আমি আমার গানগুলো আমি দেখেছি আমি জাস্ট ফার্স্ট ওয়ার্ডটা বলি, তারপর আমি আর গাই না, তারপর সেগুলো মানুষ গায়। ফাঁকিবাজি করো। আমি জাস্ট ফার্স্ট ওয়ার্ডটা বলি, তারপর মানুষ গায়। সো আমার কাছে লাইভে গেলে আমি বুঝতে পারি যে মানে দর্শক হাউ ইজ দ্য ফিডব্যাক, আমি দর্শককে এখনো accommodate বিশ্বাস করি যে মানুষ, অনেকেই বলে যে গান কি হবে, এই হবে সে হবে, গান শুনে কিনা। আমি বিশ্বাস করি যে আমি খুব হোপফুল, গান মানুষ শুনে, গান ছাড়া তো অনেকে গান শুনে, অনেকের একটা প্রশ্ন হচ্ছে যে বাংলা গান কি কম শুনে কি দেশের মানে বাইরে। তুলনায় ভারতীয় গানের চাইতে বাংলা গান আমি কম বিশ্বাস করি শুনছে যে কিনা? বাংলা সেরকম গানে- প্রশ্ন অনেক এখানে সময় আসলে আমরাও আমাদের শুনি। দেশের বাংলা গানের artistদেরও জোয়ার আবার আসছে। একটা আর্টিস্টদেরও একটা believe। Responsibility আছে। রেসপন্সিবল থাকা উচিত। যেমন আমি পার্সোনালি বলতে চাই যে আমি অন্তত স্টেজে গিয়ে কখনো হিন্দি গান গাইনি, দায়িত্বের সাথে বলতে চাই। আমাদের এইজেরই অনেকে আমি দেখেছি, হয়তো নাম বলবো না, দেখেছি তারা গিয়ে হরমেশা গাচ্ছেন, আমাদের সিনিয়ররাও গাচ্ছেন। হ্যাঁ, They এই should be দায়িত্বশীলতাটা responsible about that. খুবই জরুরি আছে। ওনাদের এত গান আছে, ওনাদের এত এত জনপ্রিয় গান আছে, আমার সাথে সমসাময়িক যারা আছে তাদের এত জনপ্রিয় গান আছে। তো কিপ দ্যাট সেলফ বিলিফ, নিজের গানগুলো গাও আগে, হিন্দি গান গাওয়ার দরকার কি? আমি একটু কিশোর ভাইয়ের সাথে হিন্দি অ্যাড গান করতে কি? চাই। হিন্দি গান তো আমি মানে ন্যাশনাল মিডিয়াতে কিংবা গাওয়া উচিত কোনো না। কনসার্টে আমি হিন্দি গান Even- গেতে even শুনি। আমি এটাও বলতে পারি যে আমাদের ন্যাশনাল মিডিয়াতে তো কিন্তু হিন্দি গান টেলিভিশনে অন এয়ার হয়, কোনো লাইভ স্টুডিও কনসার্টে অনেক আর্টিস্ট গায়, আচ্ছা, যেটার মানে আমি জানি না চ্যানেলগুলো কিভাবে অনুমোদন করে। এটা না করাই আসলে আমাদের জন্য। আমি একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছিলাম কিশোর ভাইয়ের সাথে যে আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, কিন্তু আমি যখন দেখি যে আমার শোজগুলো আসে, আমি সব ধরনের শো করতে পারি না। আমি ক্রাউড দেখি যে আমার ক্রাউড কীরকম, কারণ অনেক সময় দেখা যায় এরকম সিচুয়েশনে পড়তে হয়েছে। আমি শুনেছি সিনিয়ররা বলেছে যে স্টেজ থেকে নামতে দিচ্ছে না হিন্দি গান না গাইলে। আমি শুনেছি এরকম, যেহেতু কিশোর ভাইয়া বলে কিশোর ভাইয়ের সাথে একটু অ্যাড করতে চাই। আমি যেটা করি যে এই টাইপের কোনো শো যদি থাকে আমি ওখানে ওই শোটাই ক্যান্সেল করে দিই, কারণ আমি একজন আর্টিস্ট হিসেবে যদি বলি যে আমি কষ্ট করে ইন্ডাস্ট্রিতে গান বানাচ্ছি, গান গাচ্ছি, আমার সেই স্বাধীনতাটুকু যদি না থাকে যে বাইরের একটা ভাষা আমাকে সেখানে প্রচার করতে হয়, যেখানে আমি বাংলা ভাষাকে প্রমোট করছি না, এই ব্যাপারটা আমার কাছে মনে হয় যে খুবই কষ্টকর একটা ব্যাপার। হ্যাঁ, এটা আমরা As a অ্যারেঞ্জারদের artist সাথে হিসেবে। কথা বলে নিলে এইটা- কিন্তু হয়। এই জায়গাটা আমি একটু ডিফার করি যে আসলে যে স্টেজে উঠলে হিন্দি গান গাইতে বলবে সিনিয়র আর্টিস্ট, আসলে এটা আমি মনে করি না যে এটা সবসময় বলে। আসলে কোন সিনিয়র আর্টিস্ট সেটাই। এখন বিষয়টা আপেক্ষিক কিন্তু না, তবে এখন এটা ঠিক যে অ্যান্ড্রু যদি কিশোর কি- আর্টিস্টরা না, কোনোদিনও না, উনি কোনোদিনও না, গাবেন তবে না। একটা আমি একটা পয়েন্ট হচ্ছে, সুতরাং আমাদের যাতে অপেক্ষাকৃত তরুণ যে শিল্পী আছে তাদের একটি দায়িত্ববোধের না, জায়গা, একটা পয়েন্ট হচ্ছে সেই যারা দায়িত্ববোধের জায়গাটি থাকলে সে যদি একবার না গায় তাহলে পরে পরবর্তী আমি ওই জায়গায় গেলে বাবু ভাই ওই পার্সোনালি দর্শক আর আমি শুনতে অনেক যাবে জায়গায় না। অনেক জায়গায় তবে ফেস আমার করেছি, কিন্তু রিকোয়েস্ট এসছে
কিন্তু আমি বলেছি যে ভাই মিনার সাথে বললে আমার মনে হয় যে আপনি আমার অন্য গান বাংলা গান বলেন আমি গাই, বা আমি হয়তো তার কথা ইগনোরই করে গিয়েছি, বাংলা গানই গিয়েছি, সেই আবার জামা খুলে নাচতেছে যে রিকোয়েস্ট করছে। ওইটাই। So, এটা ইটস ডিপেন্ড অন দ্য আর্টিস্ট। রাইট। আর এই ধরনের লাইভ প্রোগ্রাম একটু হুজুগের মধ্যে থাকে তো, না, আমার কাছে সবাই মনে হয় যে আনন্দের এই মধ্যে থাকে, জিনিসটা change- হুজুগের মধ্যে থাকে, হ্যাঁ। চেঞ্জ করে এটা দেওয়া পারফর্মারের সম্ভব উপর না। ডিপেন্ড করে। এটা performer অবশ্যই এই যে এই পুরো ব্যাপারটাই শেষ পর্যন্ত শিল্পী কিভাবে রেসপন্স করবে Right. সেইটার উপরই, কারণ আপনি হয়তো প্রোগ্রামে গেলেন না এরকম দর্শক থাকবে এরকম আশঙ্কা করলে, কিন্তু সেখানে একটা আরেকজন প্রোগ্রামে হয়তো যাবে। দর্শক এরকম আছে, সে যাচ্ছে, যথেষ্ট ভোকাল, অনেকেই মিলে বলতেছে, তাদেরকে কিভাবে আপনি টেম করবেন হ্যাঁ, সেখানে সেটাও আবার আরেকটা ব্যাপার একটা- আছে যে একটা সেখানে আরেকজন আর্টিস্টও যাচ্ছেন, সেটাতে করে যেটা হচ্ছে যে অর্গানাইজাররা কমপ্লেইন করছে যে হয়তো বা আমরা আর্টিস্টরা অ্যারোগ্যান্ট, বা আমরা যেতে চাচ্ছি না, বা এরকম ধরনের অনেক সময় অনেক কথা শোনা যায়। যে এই ব্যাপারটা এখানে মনে হয় একটা- যে এটা একটা বড় ফ্যাক্ট হচ্ছে আমার কাছে মনে হচ্ছে হিন্দি গান তো আসলে পপুলার। বাংলাদেশের মানুষ আমরা চাইলেও আমরা কি ওটা অ্যাভয়েড করতে পারবো না আসলে। আমরা যারা মিউজিক করি, আমরা দেশের বাইরে মিউজিক শুনি, বাংলাদেশের মানুষ চাইলেও ভারতের হিন্দি গান শোনা বন্ধ করতে পারবে না, বিকজ কন্টেন্ট হ্যাজ সেটা ইটস ঠিক ওন আছে, পাওয়ার। বন্ধ করার দরকার না, নেই। বন্ধ করতে কিন্তু হবে। তার কন্ট্রোল যখন আমি নিজের বলছি- যন্ত্র বাজাচ্ছে তখন না, সে আমি বাজাচ্ছে, বলছি- কিন্তু আমার আমাকে পয়েন্টটা যখন তো- বাজাচ্ছে আমার তখন পয়েন্টটা না কিন্তু আমি বাজাচ্ছে। শেষ করিনি। বিনার, আমরা একটা বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এসে আবার আপনাদের সঙ্গে আলোচনা করব। আজকের বাংলাদেশের নতুন একটা বিষয়। বিষয়টা বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। নবমি, আপনার কাছে আসতে চাই যে ঈদ, এতক্ষণ তো নিজেদের প্রস্তুতির কথা বললাম গান নিয়ে, কিন্তু ঈদের প্রস্তুতি কি? ঈদের প্রস্তুতি, গানের প্রস্তুতি নাকি? না, গানের ঈদ প্রস্তুতি তো তো করতে হবে না। গান ছাড়া ঈদের আসলে প্রস্তুতি এখন পর্যন্ত বুঝতে পারছি না, কারণ শো এর উপর ডিপেন্ড করে। আর যেটা হয়, আমি সবসময় আমি ফ্যামিলি ওরিয়েন্টেড মেয়ে, সো ফ্যামিলিকে সবার আগে প্রায়োরিটি দিতে চেষ্টা করি। আসলে বললে একটা মিথ্যা কথা বলা হবে, বাট চেষ্টা করি সবসময় ফ্যামিলির দায়িত্বটা পালন করে, তারপর যেহেতু বাবা মাকে খুশি রাখতে হয়, না হলে আমাকে গান গেতেই দিবে না। সো ওইভাবে করে চেষ্টা করি যে ঈদটা ফ্যামিলির সাথে কাটাবো, তারপরে শোজ থাকলে শো করলাম, এই আর কি। আর একটু বলতে চাই যে মিনার একটা কথা বলছিল কিছুক্ষণ আগে, ওই টপিকে একটু ফিরে যাই, কারণ ও যেটা বলতে চাচ্ছিল যে তুমি বলো, আই গেস। ও আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম যে- হিন্দি গান নিয়ে মিনা। ও হ্যাঁ, হিন্দি গানের বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের এখন যেভাবে মিউজিক হচ্ছে, এভাবে যদি চলতে থাকে, গানের সংখ্যা বাড়বে, পপুলারিটি হবে গানগুলোর, একটা সময় অটোমেটিক্যালি হিন্দি গানের বিষয়টা অটোমেটিক্যালি এটা ন্যারো ডাউন। তবে এইটাও ঠিক যে এটা পৃথিবীর ইতিহাসই বলে যে বড় সংস্কৃতি ছোট সংস্কৃতিকে গ্রাস করার চেষ্টা করে, এবং সেক্ষেত্রে ছোট সংস্কৃতির একটা রেজিস্ট্যান্স সবসময় থাকা দরকার। এজন্যই কেউ এটা যদি বলে যে হিন্দি গান, যদি আমার নিজের হিন্দি গান থাকে, যেমন রুনা লালার হিন্দি গান আছে, জেমসের উনি আছে। গাইতে পারে, জেমসের আছে, সেটা ঠিক আছে, এটা আমার না। ওই জায়গাটা একটা রেজিস্ট্যান্সের কিন্তু প্রয়োজন আছে, তা না হলে দেখা যাবে তা যে তো সেটা- দর্শক তো সবসময় তার মতো চাইবে। সেটাই দর্শক কিন্তু আমি কি চায় স্বীকার যেমন করে জরুরি, ঠিক দর্শকের কি চাওয়া উচিত সেটাও কিন্তু জরুরি। ফলে ওইভাবে তৈরি করে নেওয়া, এখন যেটা দর্শক বাবা যদি বলছে। হিন্দি গান চায়, তাহলে হয়তো একজন দুইজন তিনজন অ্যাভয়েড করবে, পরের দিন পঞ্চম জন গিয়ে ঠিকই গিয়ে আসবে, ও যেটা বলতেছিল। হ্যাঁ, বাট কিন্তু ও সে- না গেলে ওরা অ্যাভয়েড করাটা কিন্তু খুব জরুরি। সেটা এটা আমাদের ওই responsibility পঞ্চম র নাম্বার মধ্যে যদি পড়ে। অ্যাভয়েড করাতে না চাই তাকে, তাহলে আমাদের কি এটা করতে আরো হবে? better হতো। তাহলে আমাদের কন্টেন্ট বাড়াতে হবে, গান বেশি করে বানাতে হবে, কন্টেন্টগুলোকে পপুলার করতে হবে, তাহলে দেখা যাবে মানুষের হিন্দি গান রিকোয়েস্ট করবে না। আপনার কাছে যদি এখন 10টা গান যদি আপনি রিকোয়েস্ট করার মতো না, থাকে, এটা কিন্তু মিনার- মানুষকে এটা বুঝতে হবে যে এই জায়গাটায় হিন্দি গান আসলে হবে না। ফলে সেটা যদি আমরা সাকসেসফুলি বুঝাতে চাই যে বাংলাদেশি শিল্পীরা গায় না। কোনো জায়গায় এই জিনিসটা গায় না, তাহলে হয়তো পরিস্থিতিটা, কারণ দর্শক তো মনে করে যে সে গায়ক যখন, সে হিন্দিও পারবে, উর্দুও পারবে, আরবিও পারবে, সবই পারবে, কিন্তু ওইটা যে ঠিক না। আমাদেরও তো আসলে হিন্দি গান যদি সত্যিকার অর্থেই করতে হয়, হ্যাঁ, তাহলে তাহলে তো একটা হিন্দি গান প্রস্তুতি নিষিদ্ধ প্রয়োজন আছে। করবে। আমি যদি সেই প্রস্তুতিটা না নেই, তাহলে স্টেজে কিভাবে গাবো? সেটাই। তার মানে আমার একটা এটা প্রস্তুতি আসলে অবশ্যই থাকে। নিজের, আমার মনে হয় যে নিজের দায়িত্ববোধের মধ্যেও পড়ে ব্যাপারটা। কারণ আজকে আমি যদি আমার নিজের গানকে প্রমোট না করে, আমি দর্শকের হয়তোবা আমি একটা দুইটা শো বেশি পাওয়ার জন্য ওখানে হিন্দি গান গেয়ে দিয়ে আসলাম, যাতে করে আমার
5টা শো হয়তো বা বেশি আসবে সেই বেসিক্যালি না সব বেশি আসে না, এটা আমার কাছে, আমি ক্যালকুলেশন করেছি, এই ব্যাপারটা এটা আমি মনে হয় আমাদের কাছে। তোমাকে তবে বলি, এইটার ব্যাপারে ভুল শিল্পীদের ধারণা। মধ্যে একটা কনসেনসাস থাকা দরকার, তাদের ভিতরে একটা ঐকমত থাকা দরকার যে আসলে কারণ যে আমরা basically- স্টেজ শোতে এই বিষয় ধরনের করব গান অথবা করবো এটা বা করব না, সেটা। ডুজ এটা এন্ড ডোন্টস এর তো এটা একটা আসলে- ব্যাপার এটা আসলে আমাদের commitment-এর ইউনিটিটা যদি বিষয়। ঠিক থাকে Commitment-এর তাহলে এটা বিষয়। আসলে হওয়ার Right. কথা না। না, তবে আমি ওর সঙ্গে খুবই একমত যে আমরা ভালো জিনিস দিয়েই আসলে আমাদেরকে, আপনি যেটা বললেন সাইডটা করতে যে বড় সংস্কৃতির কথা, আমি অবশ্য বলবো বড় বাজার, সংস্কৃতি বলবো না, আমি বলবো যে বড় বাজার ছোট বাজারকে গ্রাস করে। তো ছোট বাজারের প্রোটেকশন যেমন দরকার, আবার আমাদের ভালো জিনিস দিয়ে এক ধরনের আমাদের ভালো আসলে জিনিস প্রডিউস করা কিন্তু compete করতে এক ধরনের প্রোটেকশন। কম্পিট করতে হবে। তাই না? আমার একটা ভালো জিনিস ডিনায়াল আছে। দিয়ে একমাত্র ইয়া না, আপনাকে অবশ্যই কম্পিট করতে পারবে। ওদের আপনি যদি- সাউন্ড ডিফারেন্ট, ওদের কন্টেন্ট অনেক ডিফারেন্ট, ওদের কাছে 100 কোটি মানুষের দেশ, ওদের ভোকাল অনেক বেশি। আমাদের দেশে তো সেগুলো ল্যাক আছে, ওগুলো Technical ফুলফিল ওদের করতে অনেক হবে। বড় বাজার। বেশি। হ্যাঁ, ওদের বাজার তো ওটা অনেক বড় বাজার না। সেক্ষেত্রে এই যে আমরা এই জন্য উৎসবগুলি হয় কি আমাদের জন্য আসলে একটা বাড়তি উপলক্ষ তৈরি করে যে অন্তত এইখানে এই উৎপাতটা নাই। আমরা নিজেরা নিজেদের কন্টেন্ট কতটুকু ডেভেলপ করব সেটা কিন্তু উৎসবটা একটা বড় আর উৎসবে আরেকটা জিনিস হয়, উৎসবে আরেকটা জিনিস আমরা হয়তো মিস করেছি, সেটা হচ্ছে উৎসবকে কেন্দ্র করে যে জিনিসগুলো আসে সবাই কিন্তু একটু যত্নবান হয়। যেমন আপনি পোশাকের দিক থেকে শুরু করে, আপনার সাজার দিক থেকে শুরু করে, আপনার সঙ্গীতের, সবাই একটু যত্নবান, আর ঈদের জন্য কিন্তু একটু ভালো করে করতে হবে, একটু স্পেশাল। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমাদের শিল্পী ভাইরা যারা আছেন সবাই যার যার জায়গা থেকে হাইয়েস্ট এফোর্টটাই দিয়ে না, আমি আসলে আপনার টপিক থেকে আমি ওইদিকে চলে গেলাম কেন, কারণ বিরতির আগে ও যে কথাটা বলছিল, দর্শক আমাদেরকে ভুল বুঝতে পারে, যেহেতু আমরা গান করি একই সাথে আছি ইন্ডাস্ট্রিতে, যে আমরা আসলে কখনোই এই জিনিসটা চাই না, অ্যাটলিস্ট আমি চাই না, আমি জানি সবাই কেউই চায় না যে আমরা আরেকটা ল্যাঙ্গুয়েজকে প্রমোট করি, বা সেটা যদি নিজের ক্ষেত্রে হয় সেটা আলাদা কথা, বাট আমরা আসলে পার্সোনালি চাই না যে আরেকটা মাধ্যমকে আমরা এখানে নিজের কাছে এসে অবশ্যই promote না, করছি। আমি এইটা ঠিক যে এটা একটা থ্রেট আমাদের জন্য, কিন্তু এটা আমরা কিভাবে মোকাবেলা করব তার একটা এই অবশ্যই যে গান বাড়ছে, আস্তে আস্তে গান বাড়ছে, সেটা, আমাদের এবং সেটাই অপরচুনিটিস তো আমি বাড়ছে, বললাম। হ্যাঁ আমাদের সেটাই যে বিকল্প যতক্ষণ পর্যন্ত আমরা না দেব ততক্ষণ পর্যন্ত শুধু শুধু হয়তো এইটুকুই কাজ হবে না যে আমরা এই গান আমরা স্টেজে করব না। অবশ্যই সেটাও থাকতে হবে আমাদের যে আমরা স্টেজে করব না, কিন্তু না করলে যে বিকল্পটা, সেই বিকল্পতেও মানুষ খুশি হবে, মনে করবে যে ঠিক আছে আমার জন্য এই গান শোনার জন্য আমার সিডি প্লেয়ারটাই যথেষ্ট, আমি যখন স্টেজে যাচ্ছি তখন এটা আসলে প্রপার জায়গা না, আপনি ভুল জায়গায় ফোন করেছেন এর মতো হবে আর কি। আমি একটু কিশোর আপনার কাছে জানতে চাই যে এই যে প্রস্তুতি জানলাম, ঈদ সবকিছুই মোটামুটি বলা যায় যে আর খুব বেশি দিন নেই, সামগ্রিকভাবে এই সময়টা কতটা আপনার কি বলা যায় যে কতটা সুযোগ তৈরি করে শিল্পীদের জন্য, মানে শুধু টেলিভিশন না, সবটা মিলে যদি একটু আমাদেরকে চিত্রটা দেন যে বাজারটা কত বড় হচ্ছে উৎসবকে কেন্দ্র করে। ডেফিনেটলি প্রথম থেকেই বলে আসছি যে অ্যালবাম বেশি রিলিজ হচ্ছে, তারপর বাবু হয়তো নাটক সামগ্রিক যেহেতু বললেন নাটক রিলিজ হচ্ছে, তারপর ইউটিউবে ভিডিও, যেমন আজকে মনে হয় মিনার একটা ভিডিও এসছে, হ্যাঁ, আমি এই যে এক ঘন্টা আগে রিলিজ হলো, রিলিজ হলো, তো এগুলো কিন্তু ঈদ মানে কেন্দ্র ওটা করে কিন্তু আসছে। আমি 2 বছর পর করছি। তো আমারও কিন্তু একটা এই যে রিলিজ টোটাল রিলিজগুলো ঈদকে কেন্দ্র করে কিন্তু হচ্ছে। মানে এই রিলিজগুলি যে হচ্ছে সেইটা মানুষের কাছে আপনারা কিভাবে পৌঁছে দিচ্ছেন? অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যম হতে পারে, বা আর কি কি মাধ্যম ব্যবহার? ডেফিনেটলি টেলিভিশন সামাজিক যোগাযোগ মাধ্যম, এখন তো ফেসবুক ইউটিউব সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে পড়লো, লাইভ শোস, আবার টেলিভিশনে ফোনও লাইভ হচ্ছে, এই সবগুলোতেই প্রিন্ট মিডিয়াতে নিউজ হচ্ছে, অনলাইন পত্রিকা হচ্ছে, এসব নিউজ হচ্ছে। বাবু ভাই, আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে, একটু জানতে চাইবো যে ঈদ নিয়ে বা এইবারের ঈদ প্রত্যাশা কতটুকু আছে, কি শুধু গানের ক্ষেত্রে না সব মিলিয়ে? আসলে ওরা তো সবাই আমার সাথে সবাই বয়কনিষ্ঠ, ওদের এক ধরনের আনন্দ, আমার আনন্দ অন্য জায়গায়। সেটা হচ্ছে যে আমি তো আমার স্ত্রী, আমার সন্তান, তাদেরকে নিয়ে ঈদ করতে চাই এবং করিও তাই। আসলে আমরা আজকের দিনে আমরা কিন্তু দেখা যায় যে আমরা একটা বড় আয়োজন যখন করি, আমাদের নিরাপত্তাহীনতাটা এমন একটা জায়গায় আমরা একটা আশঙ্কার মধ্যে থাকি, যে কোনো কাজ করতে গেলে আমরা একটা আশঙ্কার মধ্যে থাকি, ভয়ে থাকি যে ঠিকঠাক মতো যেতে পারবো তো, ঠিকঠাক মতো এই কাজটি করতে পারবো তো, কাজটি করার চাইতে ওটা বেশি গুরুত্ব পেয়ে যায়। তো সেই জায়গা থেকেই আমি আশা করব
যেন এবারের আয়োজনটা আমাদের ঈদটা ঠিকঠাক মতো হয়, ভালো মতো হয়, নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণ নির্বিঘ্ন হয়, এবং আশঙ্কা শান্তিপূর্ণ, কোনোটাই হ্যাঁ, যেন না থাকে। সেটা না থাকে। বাবু ভাই, কিশোর, নওমি এবং মিনার, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামী রোববার একই সময়। শুভরাত্রি।